রাতে রুমে বসে বসে গল্পের বই পড়ছি, তখনই দরজায় ঠক ঠক শব্দ। এখন আবার কে এলো? আব্বু আম্মু তো মামার বাসায় গেছে, আজ আসবে না। তাহলে কে আসলো? এসব ভাবতে ভাবতে দরজা খুলতেই একটা মেয়ে রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি কিছু বলতে যাব, তার আগেই আমার মুখ চেপে ধরে মেয়ে ফিসফিস করে বলে, প্লিজ আমাকে বের করে দেবেন না। আমার পেছনে কিছু বাজে লোক পড়েছে। আমি খুব বিপদে পড়ে আপনার বাসায় ঢুকেছি। আমি চোখের ইশারায় মেয়েটাকে হাত সরাতে বলি। আমার মুখের ওপর থেকে মেয়েটা আমার মুখ থেকে হাত সরিয়ে বলে, সরি আপনার মুখ চেপে ধরার জন্য। আর প্লিজ চেঁচামেচি করবেন না। আচ্ছা বুঝলাম, কিন্তু এত রাতে আপনি বাসার বাইরে কি করছেন? আর লোকগুলো কারা? মেয়েটা কিছু বলতে যাবে, তার আগেই আবার দরজায় ঠক ঠক শব্দ। আমি মেয়েটাকে ফিসফিস করে বলি, আপনি একটা কাজ করুন, আমার বিছানার গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকুন, আমি এই দিকটা দেখছি। মেয়েটা আমার কথা মতো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। আমি দরজা খুলতে কয়েকটা ছেলে আমার রুমের দিকে উকিঝুঁকি দিচ্ছে। আরে কি ভাই, এটা কোন ধরনের অসভ্যতা? একজন মানুষের বাসায় এত রাতে দরজায় নক করছেন, আবার তার বাসার ভেতর উকিঝুঁকি দিচ্ছেন। লোকগুলোর মধ্যে একজন বলে তার বোন নাকি বাসা থেকে পালিয়েছে, আর এইদিকেই আসতে দেখেছে। আমার রুমে এসেছে কিনা জানতে চাইছে। আমি মনে মনে বলি, মেয়েটা তো বলল কিছু বাজে ছেলে নাকি ওর পেছনে লেগেছে, আর এই ছেলে বলছে তার বোন। এই ছেলে নিশ্চয়ই আমাকে মিথ্যা বলছে। না, বলা যাবে না, মেয়েটা আমার এখানে আছে। যদি আমার একটা ভুলের কারণে মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, তবে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। ছেলেটা আমাকে চুপ করে থাকতে দেখে আবার জানতে চাই কেউ এসেছে কিনা আমার রুমে। আমি বলি, না ভাই, আমার রুমে কেউ আসেনি। আর আপনারা এখন জানতো আমার ঘুমটা নষ্ট করে দিয়ে কি আবোল তাবোল বলছেন। অন্য কোথাও দেখুন, আমার রুমে কেউ আসেনি। লোকগুলো আমার দিকে কেমন করে কিছু সময় তাকিয়ে থেকে চলে যায়। আমি দরজা বন্ধ করতেই মেয়েটা কাঁথা সরিয়ে উঠে বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আজ আপনি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা আপনি বলেন ছেলেগুলোকে চেনেন না, আর একটা ছেলে বলল আপনি তার বোন। সত্যি কোনটা বলুন তো? মেয়েটা কিছু সময় চুপ করে থেকে বলল, ঠিকই বলেছে। ওদের মধ্যে একজন আমার ভাইয়া। তার মানে আপনি বাসা থেকে পালিয়েছেন, কিন্তু কেন? আমার আব্বু একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু আমার আব্বু কিছুতেই আমার কথা শুনতে রাজি নয়। তাই বাধ্য হয়ে বাসা থেকে পালিয়েছি। তা আপনি ওই ছেলের সাথে কথা বললেই তো পারতেন, হয়তো আপনার সমস্যার কথা বললে ছেলেটা বুঝতো। অনেক চেষ্টা করেছি ওই ছেলের সাথে কথা বলতে। কিন্তু আব্বুর এক কথা, বিয়ের আগে দেখা করা, কথা বলা যাবে না। তো আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। আচ্ছা বুঝলাম, তা এখন কোথায় যাবেন ঠিক করেছেন? কোথায় যাব তা তো জানি না। তবে আজকে রাতটা প্লিজ আপনার বাসায় থাকতে দিন। কাল সকাল হবার সাথে সাথে আমি চলে যাব। আমি কিছু সময় ভাবলাম, এখন মেয়েটাকে বের করে দিলে হয়তো সমস্যায় পড়বে, তার চেয়ে এই ভালো। আচ্ছা পাশে একটা রুম আছে, গিয়ে শুয়ে পড়ুন। আমার একা শুতে ভয় করে। প্লিজ এখানে আপনার পাশেই শুয়ে থাকি। এই মেয়ে, আপনি কি পাগল নাকি? কি বলছেন বুঝতে পারছেন আপনি? এমন করে ধমকাচ্ছেন কেন? আমার সত্যিই একা থাকতে ভয় করে। প্লিজ। এই মেয়ে, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা অচেনা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুতে চাইছেন? আমার ভয় করে একা ঘুমাতে। কি করব আমি বলুন? এটা কিছুতেই সম্ভব নয়। পাশের রুমে গিয়ে ঘুমান, নয়তো বের হয়ে যান বাসা থেকে। মেয়েটা মুখটা মলিন করে কান্না জড়ানো কণ্ঠে বলে, আপনি এতটা খারাপ? এতই? মাঝরাতে একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য না করে বাসা থেকে বের করে দিচ্ছেন? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে মনে রাখবেন, আমার যদি কোনো ক্ষতি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। এই বলে রাখলাম। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন তাই না? আচ্ছা পাগল মেয়ের পাল্লায় পড়ছি তো। আচ্ছা আপনি গিয়ে বিছানায় শুয়ে পড়ুন, আমি সবাই ঘুমাচ্ছি। এবার চলবে? মেয়েটা একটা হাসি দিয়ে বলে, এবার শুধু চলবে না, দৌড়াবে। এই বলি মেয়েটা বিছানায় বসে পড়ে। আমি এখনো মেয়েটার মুখ দেখিনি ভালো করে, কেননা ওর মুখে ওড়না দিয়ে মুখোশের মতো করে রেখেছে। আমি সোফায় শুতে গেলে মেয়েটা আমাকে ডেকে বলে, এই শুনছেন? আবার কি হলো? যা বললেন তা করলামই তো। আমি না রাতে না খেয়ে ঘুমাতে পারি না। তা আমি কি এখন আপনার জন্য রান্না করব নাকি? কেন, বাসায় কিছু নেই খাবার? আমার আব্বু আম্মু আজ মামার বাসায় গেছে, তাই বাহির থেকে খাবার এনে খেয়ে নিয়েছি। ফ্রিজে মনে হয় পায়েস আছে, এতে চলবে? হুম, কোনো রকম চালিয়ে নেব।
এরপর আমি গিয়ে ফ্রিজ থেকে পায়েস এনে মেয়েটার হাতে দিতেই মেয়েটা মুখ থেকে কাপড় সরাতেই আমি তো পাগল হবার মতো অবস্থা। বিশ্বাস করেন আবির ভাই, মেয়েটা এতটাই সুন্দর যে মনে হয় হাত দিয়ে টাচ করলে রক্ত জমে যাবে সাথে সাথেই। আর মুখে অদ্ভুত এক মায়া আছে যা আমার মনে এতক্ষণ মেয়েটার জন্য জমে থাকা রাগকে পানি করে দিয়েছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটা বলে, কেউ আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না, আনইজি ফিল হয়। আমি মেয়েটার কথা শুনে একটু লজ্জা পেয়ে সোফায় শুয়ে অন্যদিকে তাকিয়ে আছি, কিন্তু চোখ দুটো বারবার বলছে মেয়েটাকে দেখ। ওফ, কি এক ঝামেলায় পড়লাম যে আমি কিনা কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাই না, সেই আমি কিনা আজ নির্লজ্জের মতো এই মেয়েটার দিকে তাকাচ্ছি। অনেক কষ্টে দু চোখকে কন্ট্রোল করে শুয়ে আছি। একটু পর মেয়েটা বলে, আমার খাওয়া শেষ, পানি কোথায়? আপনার হাতের ডান দিকে দেখুন, টেবিলে রাখা আছে। মেয়েটা পানি খেয়ে আমাকে গুড নাইট বলে শুয়ে পড়ে। একটু পর মেয়েটার মুখটা দেখার জন্য মনটা কেমন ছটফট করছে, তাই খুব সাবধানে উঠে ধীরে ধীরে মেয়েটার কাছে গিয়ে কিছু সময় এক পলক তাকিয়ে থাকি। হঠাৎ মনে হলো, এটা কি আমি ঠিক করছি? নিজেই নিজেকে বলতে থাকি, আনিচুর, এটা তুই কি করছিস? একটা মেয়ে বিপদে পড়েছে, তোর কাছে আশ্রয় নিয়েছে, আর তুই সুযোগ নিচ্ছিস? এটা ঠিক নয়, খুব খারাপ এটা। যা গিয়ে শুয়ে পড়। বলে গিয়ে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে মোবাইলের রিংটোন শুনে। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করে বলি, হ্যালো, কে? এত সকালে ঘুম ভাঙাতে কল করলো? ওপাশ থেকে আম্মু বলে ওঠে, আমি তোর একমাত্র মা জননী বলছি। ও আম্মু, তুমি বাসায় আসবে কখন? আজও আসতে পারবো না বাবা, তোর ছোট খালা আসবে আজ, তাই আজকেও থাকতে হবে, তুই চলে আয়। না আম্মু, আমার এই চেঁচামেচি ভালো লাগে না। আর ওখানে এখন লেডিসদের মেলা, তুমি তো জানো আমার একদম ভালো লাগে না এগুলো। আচ্ছা বুঝলাম, অনেক বেলা হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। আমি ঠিক আছে বলে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে নিলেই হঠাৎ মনে পড়ে কালকের মেয়েটার কথা। বিছানার দিকে তাকিয়ে দেখি মেয়েটা নেই। মনে মনে বলি, কি আজব মেয়ে রে বাবা, কিছু না বলেই চলে গেল। এই জন্যই কারো উপকার করতে নেই, একবার বলে গেলে কি এমন হতো। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, গুড মর্নিং। আমি পেছনে তাকিয়ে দেখি এ তো সেই মেয়েটাই। তার মানে এখনো যায়নি, কিন্তু এই অবস্থা কেন? কোমরে ওড়না গুজে আছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে। দেখে তো মনে হচ্ছে রান্না করে এসেছে। আমাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা বলে, এই যে কোথায় হারিয়ে গেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য রান্না করেছি। আপনি এখনো যাননি, আবার বলছেন আমার জন্য রান্না করেছেন। এই আপনার মতলব কি বলুন তো? কোনো মতলব নেই, এখন কথা না বলে যান, চুপচাপ ফ্রেশ হয়ে আসুন, আমার খুব ক্ষুধা লেগেছে। এই আপনি জানতো, এবার কেউ দেখলে মান সম্মান আর কিছুই থাকবে না। যাবো মানে? এত কষ্ট করে রান্না করলাম আর আপনি বলছেন চলে যেতে? আনিসুর, আমি বেশ অবাক মেয়েটার মুখে আমার নাম শুনে। এই আপনি আমার নাম জানেন কি করে? সত্যি করে বলুন তো, আপনি কে? বারে, নিজের বিয়ে করা বরের নাম জানবো না, এটা কি করে হয়? এই দেখুন, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কাল বিপদে পড়ে এখানে এসেছেন আর বলছেন বিয়ে করা বর। আমি কিন্তু চেঁচাবো এখন না গেলে। আপনি আপনার চেঁচাতে হবে না, আমি চেঁচাচ্ছি, লোকজন এসে আপনাকে কেলাবে। আপনি তো খুব ডেঞ্জারাস মেয়ে দেখছি। আপনাকে আমি হেল্প করলাম আর আপনি আমায় ফাঁসানোর চেষ্টা করছেন। এই বলে উপকারীকে বাঘে খায়। কেন যে রাতে রাতে বের করে দিলাম না। এখন কি ফ্রেশ হয়ে আসবেন নাকি আমি চেঁচামেচি করব? না না, চেঁচাতে হবে না, আমি যাচ্ছি, আপনি যান। আহা, কি সুন্দর করে যান বলে ডাকলেন, আর একবার ডাকুন না। এই যে আমি যান বলিনি, যেতে বলেছি। ওই একই হলো, এবার আসুন তো, খুব ক্ষুধা পেয়েছে আমার। আর কি, ওই যে বাংলার একটা প্রবাদ বাক্য আছে না, পরেছি জমের হাতে খানা খেতে হবে সাথে সাথে। গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে খাবার দেখে তো আমি অবাক, সব আমার পছন্দের খাবার। আমি একটু অবাক হয়েই বললাম, আচ্ছা আপনি আমার পছন্দের খাবার জানেন কি করে? বারে, নিজের বরের পছন্দের অপছন্দ জানবো না, এটা কি করে হতে পারে? আপনি আবার শুরু করলেন। এই সত্যি করে বলুন তো আপনি কে, আর এখানে কোন মতলবে এসেছেন? তখন বললাম আমার নাম দিলরুবা, আর আমার কোনো মতলব নেই। আপনার নামটা কেমন জানি পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি। কোথায় শুনেছেন একটু মনে করুন তো। দূর, মনে পড়ছে না, ভুলে গেছি। আগে খাবার খেয়ে নেই, পরে মনে করব।
বলেই চুপচাপ খাবার খেতে শুরু করি। খাবার শেষ করে ডাইনিং রুমে বসে আসি, আর মেয়েটা জোর করে আমার পাশেই বসে আছে। একটু পর কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি আব্বু আম্মু। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। এখন এই মেয়েকে দেখে কি বলবে? কিন্তু আব্বু আম্মুর তো কালকে আসার কথা, আজকে কেন? আম্মু, তোমাদের তো কাল আসার কথা, আজই চলে আসলে যে? কেন? আজকে আসায় কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আমি কখন এই কথা বললাম? তুমি তো একটু আগে কল করে বললে ছোটো খালা আসবে, তাই আজ আসতে পারবে না। ইচ্ছে হলো তাই এসে পড়েছি। সত্য সামনে থেকে। আমি সামনে থেকে সরে ভয়ে চোখ বন্ধ করে আসি। এখন কি যে হবে তাই ভাবছি। কিন্তু এ কি, কোনো চেঁচামেচি নেই কোনো। চোখ খুলে তো আমি জ্ঞান হারাবো অবস্থা। আম্মু এই মেয়েটাকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করছে, আবার বৌমা বলে ডাকছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি এই মেয়েকে বৌমা কেন বলছো? তোমার কোন ছেলের বউ এই মেয়ে? আব্বু সোফায় বসে বসে হাসছে। আম্মু আমাকে বলে, এই ফাজিল, আমার তো একটাই ছেলে, আর সেটা তুই, আর এটা তোর বউ? আম্মু তুমি যা ভাবছো তা নয়। আরে আমি তো এই মেয়েকে চিনি না। কাল রাতে বিপদে পরে এখানে এসেছে আশ্রয়ের জন্য, আর এখন যাচ্ছেই না। তুই দিলরুবাকে সত্যি চিনতে পারিস না? না, কেন? আমার কি ওনাকে চেনার কথা? আর তুমি চেনো কিভাবে এই মেয়েকে? আরে বোকা, ও তোর দেলোয়ার আঙ্কেলের মেয়ে প্রিয়া জান্নাত দিলরুবা, তোর হবু বউ। আমি যেন আকাশ থেকে পড়লাম এই কথা শুনে। এটা দেলোয়ার আঙ্কেলের মেয়ে দিলরুবা? মানে আমার জান্নাত, আমার ছোটবেলার খেলার সাথী। আমি দিলরুবার দিকে তাকাতেই দেখি ও মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাঁটছে। আমি বোকার মতো তাকিয়ে আসি। আসলে দিলরুবাকে না চেনার কারণ হলো, আমার বয়স যখন 5 বছর তখন আমি আমেরিকা চলে যাই মেজো খালামণির সাথে। 20 বছর পর দেশে এসেছি, তাই চিনতে পারিনি। এরপর আব্বু আম্মু হাসতে হাসতে রুমে চলে যায়। আমি এক পা দুপা করে দিলরুবার দিকে এগিয়ে যাচ্ছি, আর দিলরুবা পেছনে যাচ্ছে। পিছাতে পিছাতে একসময় দেয়ালের সাথে আটকে যায়। দৌড় দিতে গেলে আমি ওর দুপাশে আমার হাত দিয়ে আটকে ফেলি। ও বলে, দেখুন আনিসুর, উল্টাপাল্টা কিছু করবেন না বলে দিলাম। আমাকে কাল রাত থেকে বোকা বানানো হচ্ছিল তাই না? আমার কি দোষ বলো? তুমি আমাকে চিনতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। কাল রাতের ওই লোকগুলো আর তোমার পালিয়ে আমার কাছে আসা সবই তোমার প্ল্যান ছিল, আর সাথে ওই বিয়ের মিথ্যা কথা বলা। তোমার সাথে আমার বিয়ে তো সেই ছোট থেকেই ঠিক করা। এতদিন বিলেতে ছিলে তাই একটু পরখ করে নিলাম আমার সেই ছোটবেলার আনিসুর কি এখনো আগের মতোই আছে কিনা। তা পরখ করার পর কি বুঝলে শুনি? একদম ঠিকঠাক। এবার চোখ বন্ধ করে বিয়ে করা যাবে। আমি দিলরুবার হাত ধরে এক টানে আমার সাথে মিশিয়ে নিয়ে ওর নাকে নাক ঘষতে ঘষতে বলি, আর তুমি এখনো সেই আগের মতো দুষ্টুই রয়ে গেলে। আমাকে জ্বালানো বোকা বানানোর অভ্যাসটা এখনো রয়েই গেছে। তুমি তো সবসময় বোকা, আর জ্বালানোর তো এখনো কিছুই দেখোনি। সবে তো মাত্র শুরু, সোনা। সারা জীবন তোমার এই দুষ্টু মিষ্টি জ্বালাতন আমি সহ্য করতে রাজি আছি, বলেই দিলরুবাকে জড়িয়ে ধরি। ও চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এভাবে দুজন কত সময় ছিলাম জানা নেই। আমুর থেকে শুনলাম আর 4 দিন পর আমাদের বিয়ে। এই 4 দিন চুটিয়ে প্রেম করেছি দুজন। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, দুজনে দুজনের মাঝে আসক্ত হয়ে গেছি। বর সাজে বসে আছি দিলরুবাদের বাসায়, আর বধূর বেশে বসে আমার পাশে দিলরুবা। একটু পর কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে শুরু করে। বিয়ের কাজ শেষ হলে বউ নিয়ে বাসায় চলে আসি। দুজনেই বাসর ঘরে বসে আছি। আমি হুট করেই দিলরুবার কোলে মাথা রেখে শুয়ে পড়ি। দিলরুবা আমার চুলে বিলি কাটতে কাটতে বলে, এই চলো না ছাদে যাই। এত রাতে ছাদে গিয়ে কি হবে? দুজনে একসাথে জ্যোৎস্না বিলাস করব। চলো না প্লিজ। আমি মুচকি হেসে ওকে কোলে নিয়ে হাঁটতে থাকি ছাদের দিকে। ছাদে এসে ওকে নামিয়ে দিতেই দিলরুবা আমাকে জড়িয়ে ধরে দোলনায় বসে পড়ে। অনেকটা সময় দুজনে ছাদে বসে থেকে রুমে চলে আসি। যতক্ষণ ছাদে ছিলাম 1 সেকেন্ডের জন্য দিলরুবা আমার গলা ছাড়েনি। রুমে আসতেই দিলরুবা বলে, চলো, জীবনের নতুন পথে পা রাখার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করি। চলো উজু করে এসে নতুন জীবনের শুরুটা আল্লাহর নামে করি। বলে দুজনে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ি। দিলরুবা আমার বুকের ওপর শুয়ে আছে, আর মাঝে মাঝে আমার পাঞ্জাবির বোতাম নিয়ে দুষ্টামি করছে। আমি বলি, এই আমরা কি কিছু করব না আজ? আমি কি বারণ করেছি নাকি? অনুমতিও তো দাওনি এখনো। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমাকে তোমার নামে লিখে দিয়েছি। আজ থেকে সারা জীবন আমরা একে অপরের সুখে দুঃখের সাথী। আজ থেকে জীবনের বাকিটা সময় আমরা খুব যত্নে আগলে রাখবো এই বুকে।
দুজনে এমন হাজারো কথা বলতে বলতে আমি দিলরুবার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। 2 মিনিট পর ছেড়ে দিয়ে ওর কপালে দেই। দিলরুবা চোখ বন্ধ করে আছে, পুরো শরীর কাঁপছে। আমি যখনই আবার কিস করতে যাব তখন বলে, আরে কি করছো, সবাই দেখছে তো। এখানে তুমি আমি ছাড়া আর কে আছে? আমাদের দর্শকরা তো সব শুনে ফেলছে। ও ঠিকই তো বলছো, ভুলেই গিয়েছিলাম। 1 মিনিট। এই অনেক শুনে ফেলেছেন, এবার আমাদের একটু ছেড়ে দিন, এখানে অনেক কিছু হবে। আমরা আছি, টাটা, বাই বাই।